কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। মন্ত্রী সাহেব এখনও দরজার সামনেই দাঁড়িয়ে আছে। মৌসি মেরুদণ্ড সোজা রেখে আগের মতো বসেই মুখে চিপস পুড়ছে। চিপস মুখে পুড়ে পাশ থেকে ফোনটা নিয়ে ফুল ভলিউমে গান ছাড়ে সে। তাসিন আফিয়ার কাছে মলম নিতে এসেছিল। এসে এদের আলোচনা শুনে গম্ভীর মুখ আরও গম্ভীর হয়ে যায়। মলম না চেয়েই নিজের ঘরে চলে যায় সে। তাসিন চলে যেতেই মৌসি শব্দ করে হেসে ফেলে বলে, মন্ত্রী সাহেবকে দেখে তোদের এত ভয়? মৌসি হেসে ফ্লোরে গড়াগড়ি খেল। রোশনি মুখ থেকে কম্বল সরিয়ে বলল, এত সাহস তুমি কোথা থেকে পাও মৌসিফু? কেন, উনি বাঘ না স্বৈরাচার? আখি মুখ ভার করে বলল, আমার ভাইয়া কোনোটাই না। তোমরা আমার ভাইকে নিয়ে পড়লে কেন? মৌসি আখির গাল টিপে দিয়ে মুচকি হেসে বলল, আফিয়া আপু, এই আখি বাবুটাকে আয়না ঘরে গুম করে দাও। আখি ক্লাস 5-এ পড়ে। কাদো কাদো মুখ নিয়ে আফিয়ার দিকে তাকিয়ে রইল। বাকিরা হো হো করে হেসে উঠল। কিছুক্ষণ পর রশনির ফোনে কল আসায় রশনি বারান্দায় উঠে গেল। এই তোমাকে না বললাম আজ কথা বলতে পারবো না? জানগো, দেখতে ইচ্ছে হচ্ছে খুব। চলে আসো বাড়ির মধ্যে, এসে বলো রোশনিকে দেখার জন্য বুকের মধ্যে তোলপাড় করছে। আপনাদের মেয়েকে একটু দেখতে দিন। এইটা হয় নাকি? হয় না তো, এই মাঝরাতে দেখার কথা বলতেছ কেন? ও জানগো, বলো। চলো না বিয়ে করি। কাজে নিয়ে চলে আসো। এখন আসবো? হ্যাঁ, এখনই আসো। এসে বিয়ে করে নিয়ে কোলের উপর বসিয়ে রাখো। এই রাত করে কিভাবে সম্ভব? তোমার জন্য বেনারসি কিনতে হবে তো। যেই সময়টা বেনারসি কিনতে পারবা তখন বলবা জান চলো বিয়ে করি। তার আগে যদি তোমার মুখ থেকে যখন তখন এই কথা বের হয়, খুন করে ফেলবো একদম। জান, রেগে যাচ্ছ কেন? এভাবে জ্বালাচ্ছ কেন? আজ সবাই একটু এক জায়গায় হয়েছি, আজকেই তোমার প্রেম পাচ্ছে। অন্যদিন তো নাকে তেল দিয়ে ঘুমাও। আমার রুমে তেল থাকে না জান। এক বক্স কালি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, দাঁড়াও। অন্যদিন তো ক্লান্তির জন্য ঘুমিয়ে পড়ি। আজ তোমার ক্লান্তি কোথায় গিয়েছি শুনি? তোমার কাছে রেগে এসেছি জান। আমার খুব ঘুম পাচ্ছে, বাই। এই না, তোমার ঘুম পাবে কেন এখন? তোমার ক্লান্তি আমাকে দিয়ে গেছো, তাহলে আমার ঘুম আসবে না তো কার আসবে? ও রোশনি, জানগো। এইভাবে ডেকো না তো। 1000বার ডাকবো। এখন তো রাখো প্লিজ। তাহলে কাল দেখা করবা? তোমার রুমে গিয়ে দেখা করে আসবো, বাই এখন। জানগো। রশনি কল কেটে দিয়ে মুচকি হাসল। তারপর আড্ডার আসরে এসে বসল। আফিয়া রশনির দিকে তাকিয়ে বলল, এত রাতে কে ফোন দিয়েছে? কাল ক্লাস আছে, ডিপার্টমেন্ট গ্রুপের স্যার জানিয়ে দিয়েছে। আমাকে অনলাইনে না পেয়ে শারমি কল দিয়েছিল। এরই মধ্যে মৌসির হেঁচকি উঠে গিয়েছে। আফিয়ার রুমে আজ পানি নিয়ে আসা হয়নি। আফিয়া পানি নিয়ে আসার জন্য উঠতে যাচ্ছিল, মৌসি থামিয়ে দিয়ে বলল, তুমি বসো, আমি খেয়ে আসছি আর নিয়ে আসছি। মৌসি উঠে আসলো। আফিয়ার রুমের পাশে রোশনি আর তোয়ার রুম, তারপর মন্ত্রী সাহেবের রুম। মৌসির রোশনিদের রুম পার হতেই হ্যাচকা টেনে কেউ পাশের রুমে নিয়ে মৌসির মুখ চেপে ধরল। মৌসি ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কিছুক্ষণ পর পরিচিত স্মেল পেয়ে পিটপিট করে তাকিয়ে মুখের সামনে মন্ত্রী সাহেবকে দেখল। মন্ত্রী সাহেব মৌসির চোখের দিকে গভীর চোখে তাকিয়ে আছে। মৌসির চোখের উপরে চলে আসা চুলগুলো বাম হাতের সাহায্যে কানের পাশে গুজে দিয়ে কানের কাছে মুখ নিয়ে এসে গলার স্বর খাদে নামিয়ে বলে, এইভাবে একটু একটু করে না মেরে একেবারে মেরে দিলেই তো পারিস। এত জেদ কেন তোর? মৌসি কিছু বলতে চাচ্ছে, বুঝতে পেরে মন্ত্রী সাহেব মৌসির মুখ থেকে হাত সরিয়ে নিল। মৌসি জোরে একটা শ্বাস নিয়ে চোখ পাকিয়ে বলল, খবরদার আমার আশেপাশে আসবেন না। এখন হাজার হাজার মেয়েদের ক্রাশ হয়েছেন, তাদের দিয়ে হচ্ছে না। মন্ত্রী সাহেব ঠোঁট কামড়ে চুলগুলো ঠিক করতে করতে বলল, হচ্ছে তো অনেক কিছুই, কিন্তু ফিলিংস আসছে না। ছি, বাড়ির সবার সামনে এত ভদ্র, এত লাজুক, এত গম্ভীর, আর আমার সামনে ছি। এত রূপ একসাথে সামলান কি করে? মৌসির কাঁধের উপর দিয়ে দেয়ালে তাসিনের হাত রাখা। মৌসির চোখের দিকে চোখ রেখেই লাজুক হেসে বলল, তোর কাছে আসলে তো সব খুলে যায়।
মৌসি বিরক্ত হয়ে চোখ পাকিয়ে চলে যাচ্ছিল। মন্ত্রী সাহেব মৌসির হাত টেনে বুকের কাছে নিয়ে আসলো। মৌসির চোখে মুখে বিরক্তি আর অন্যদিকে বুকের মধ্যে অস্থিরতা। এই দুই মিশ্রণে বয়ে চলা স্রোত সে নিতে পারে না। সে হাত সারিয়ে নেওয়ার বৃথা চেষ্টা চালাচ্ছে। তাসিন সেভাবেই দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে মৌসি রাগ করে বলে, হাতটা খাটের উপরে নিয়ে গিয়ে ধরে রাখুন, ততক্ষণে অন্তত ঘুমাই আমি। মন্ত্রী সাহেব সিরিয়াস মুখভঙ্গি করে বলল, বিয়ের আগে তুই আমার সাথে আমার খাটে ঘুমোতে চাস? একটু লজ্জা করলো না তোর? আমার তো এখন লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। মৌসি চোখ বড় করে তাকালো। মৌসি অবাক হয়ে যাচ্ছে। দেশবাসীর কাছে এত ভদ্র একটা ছেলে, সে মনে মনে এত বড় অসভ্য কিভাবে হয়? কিরে, আমার সাথে ঘুমাবি? বিছানা ঠিক করব? আমার রুম আবার অন্য কেউ বিছানা ঠিক করলে আমার পছন্দ হয় না। তোর একটা সুবিধা হবে, তোর কখনো বিছানা ঠিক করতে হবে না। এটা আমি প্রতিদিন করে দেব। তুই শুধু একটু বেশি করে। এই থামবেন আপনি? ফোনটা থাকলে রেকর্ড করে আপনার দেশবাসীকে শোনাতাম আমি, অসভ্য একটা। আমার ফোন নিয়েও রেকর্ড কর, নে, পরে তোকে পাঠিয়ে দেব। হাতটা ছাড়ুন। মন্ত্রী সাহেব নিজের গালে হাত রেখে বলল, এই যে, এখানে একটা লম্বা করে চুমু দে, তারপর ছাড়ছি। চিত্রনায়িকাদের চুমু কেমন হয় জানার খুব ইচ্ছা আমার। তাড়াতাড়ি টুপ করে একটা চুমু দিয়ে দে। রাগে অভিমানে মৌসির গাল লাল হয়ে গেল। তাসিনের কাছ থেকে চিত্রনায়িকা নামটা সে শুনতে চায় না। মৌসির চোখ পানিতে টলমল করে উঠল। তাসিন মৌসির চোখে পানি দেখে হাতটা ছেড়ে দিতেই মৌসি দৌড়ে পালিয়ে গেল। আর মন্ত্রী সাহেব মৌসির দৌড়ে পালিয়ে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। পরের দিন বিকেলে মৌসি গাড়ি নিয়ে বের হয়েছে। সাথে মাফিন আর নওশিনকে নিয়েছে। ডিরেক্টর আজমুল রহমানের ছেলের জন্মদিন আজ। মিডিয়া জগতের অনেকেই আমন্ত্রিত। এই জেনারেশনের জনপ্রিয় নায়ক হিমেল শিকদারও আসছেন। নওশিন মাফিন দুজনেই হিমেলের প্রচণ্ড ভক্ত। মৌসির পরপর 3টা মুভি হিমেলের সাথে। সময় মিলাতে না পারায় এই দুই অন্ধভক্তকে দেখা করিয়ে দিতে পারে না সে। মৌসির বাড়িতে বেশ কয়েকবার হিমেল এসেছে, কিন্তু কোনো না কোনো সমস্যার জন্য নওশিন আর মাফিনের সাথে দেখা করানো হয়নি। নওশিন মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে গিয়েছে বা মাফিনের পরীক্ষা চলেছে। ওই মুহূর্তে হিমেলের সময় হয়েছে, এইভাবেই দেখাটা হয়নি। বাড়ির অন্যান্য সদস্যগুলোর সাথে বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছে। আজ নওশিন আর মাফিনকে এক প্রকার চমকে দিবে বলেই দুজনকে নিয়ে এসেছে মৌসি। হিমেল শিকদার সহ মিডিয়া জগতের আরও নায়ক নায়িকাদের সাথে মৌসি দেখা করিয়ে দিল। হিমেল শিকদারকে দেখার পর মাফিন একটু হলেই জ্ঞান হারাতো। নওশিন পাশ থেকে মাফিনের হাতটা শক্ত করে ধরে আছে। মৌসি অ্যাশ কালারের জামদানি শাড়ি পরেছে। যে কোনো অনুষ্ঠানে মৌসি বেশিরভাগ সময় শাড়িই পরে। হিমেল শিকদার অনুষ্ঠান শেষ হওয়ার পরেও নওশিন আর মাফিনকে অনেকটা সময় দিল। মৌসিরা বাড়ি ফেরার সময় বুঝতে পারল ডিরেক্টরের বাড়ির সামনে থেকে বাইকে করে 2টা ছেলে তাদের পিছু নিয়েছে। এমনকি মৌসির গাড়ির পিছনেই ছেলে দুটো আসছে। মৌসি মোড় ঘোরালে ছেলে দুটোও মোড় ঘোরাচ্ছে। মৌসির ইচ্ছে ছিল 3জন আজ ঘুরবে, কিন্তু এমন বিপদ সংকেত বুঝেও ঘুরে বেড়ানোটা বোকামি হবে বলে বাড়ি চলে আসলো। মৌসির সামনে সপ্তাহে শহরের বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়াজনিত কারণে কাল ভোরেই যেতে হবে। কিছুক্ষণ আগে শুটিং সেট থেকে ডিরেক্টর আজমুল কল করেছিলেন। মৌসিকে লাগেজ গোছাতে দেখে মুনতাহা বেগম বললেন, 1 সপ্তাহ আগে লাগেজ প্যাক করছো কেন? আমাকে কাল ভোরে যেতে হবে আম্মু। আমাকে বলনি তো। আমি মিনিট 10 আগে কল পেলাম। তুমি তো ওই বাড়িতে ছিলে। তোমার নিজের মেয়ের বেলায় কোনো কিছু জানার সময় থাকে নাকি? থাকে না তো। সব সময় তোমার ভাইপো মন্ত্রী বলে স্লোগান দাও। যাও। মুনতাহা বেগম বুঝতে পারছেন মেয়ে তার ভীষণ অভিমান করে বসে আছে। মুনতাহা এগিয়ে গিয়ে মেয়েকে পাশে বসিয়ে নিয়ে বুকে টেনে বললেন, আমার মেয়েটা দিন দিন এমন হিংসুটে কেন হয়ে যাচ্ছে? আমার মেয়ের সঙ্গে যে আমি সব জায়গায় ছুটে বেড়াই, এমনকি দেশের বাইরে গিয়েও মেয়েকে পাহারা দিই। যতদিন মেয়ের শ্যুট থাকে ততদিন ছায়ের মতো কাজ ঘেঁষে থাকে। সেইটা কি আমার মেয়ে দেখে না? তখনই কি আমার ভাইপো আমার আঁচলের ছায়ে থাকে, না আমার মেয়েটা থাকে? তারপরেও তুমি তোমার ভাইয়ের ছেলেকেই বেশি ভালোবাসো। দুজনকেই বাসি। যে কোনো একজনকে বাসতে হবে, দুজনকে তো বাসা যাবে না। কি একটা কাজ দেখো, এত বড় গায়িকা আবার হিংসেও করে। মৌসি মায়ের কথায় হেসে ফেলল।
মুনতাহাও নিজের রুমে গিয়ে লাগেজ গুছিয়ে নেয়। মৌসির বাবা কানাডায় আছেন। মৌসিরা সবাই কানাডায় যাতায়াত করে। মুনতাহা একটানা বাড়ির সবাইকে এবং ভাইদেরকে ছেড়ে ওখানে থাকতে পারেন না, তাই বেশিরভাগ সময় দেশে থাকেন। এইদিকে নিশান এক বক্স চকলেট নিয়ে এসে ড্রয়িং রুমে নওশিনের হাতে দিয়েছে। নওশিন চকলেট